বৈচিত্র্য বৈচিত্র্যের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ থেকে শুরু করতে যাচ্ছি আলবেয়ার কামুর বিখ্যাত একটি উপন্যাস দি আউটসাইডারের বাংলা অনুবাদ। এটি অনুবাদ করেছেন মৃণাল কান্তি ভদ্র, শিরোনাম দিয়েছেন আগন্তুক। শুরুতেই বইটি সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য দিয়েছেন অনুবাদক, সেই অংশটি আপনাদের পড়ে শোনাচ্ছি। আলবেয়ার কামুর ল ত্রোঁজে ফরাসি ভাষায় প্রকাশিত হয় 1942 সালে। যদিও উপন্যাসটির রচনাকাল 1939 থেকে 41, তারই কাছাকাছি সময়ে তার বিখ্যাত দার্শনিক প্রবন্ধ লে মিথে দে সিসিফে অর্থাৎ দ্য মিথ অফ সিসিফাস প্রকাশিত হয়। দুটো বইই ফরাসি চিন্তা জগতে খুব আলোড়ন তোলে। ল ত্রোঁজের ইংরেজি অনুবাদ হয় 1946 এবং আমেরিকায় ইংরেজি অনুবাদ হয় 1955-তে। কামু দ্বিতীয় বইয়ের একটি ভূমিকা লেখেন, যা থেকে ল ত্রোঁজে সম্বন্ধে আমরা কামুর বক্তব্য জানতে পারি। কিন্তু তার আগে আমরা দেখতে চাই লে মিথ দে সিসিফে এবং ল ত্রোঁজের মধ্যে কোনো সাদৃশ্য আছে কিনা। অনেকের ধারণা কামু যে দার্শনিক তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন, ল ত্রোঁজে আমরা তার প্রায়োগিক রূপ পাই। কিন্তু দার্শনিক তত্ত্বটা কি? তত্ত্বটিকে বলা হয় অ্যাবসার্ড বা অর্থহীনতার তত্ত্ব। অ্যাবসার্ড বলতে কামু বোঝেন মানুষের মন যে সঙ্গতি খোঁজে তা জগতে কোথাও নেই। জগৎ সম্বন্ধে কথা বলা যায় যে বুদ্ধি বা যুক্তি দিয়ে তার কার্যকলাপ বোঝা যায় না। অ্যাবসার্ড বলতে এই অযৌক্তিক জগতের সামনাসামনি দাঁড়ানোকে বোঝায়, যেখানে মানুষের মন স্বচ্ছতা খুঁজছে। তাই অ্যাবসার্ড জগৎ এবং মানুষের পারস্পরিক সম্পর্কের ওপর নির্ভর করে। অনেকের ধারণা লে মিথ দে সিসিফে প্রবন্ধে যে তত্ত্বের কথা বলা হয়েছে, ল ত্রোঁজে তার কাল্পনিক রূপায়ণ। এরকম কথার হয়তো কারণ আছে, কিন্তু কামুর অ্যাবসার্ড সম্বন্ধে প্রবন্ধ এবং তার উপন্যাসের মধ্যে সম্পর্কের এটা সম্পূর্ণ পরিচয় নয়। অনেকে অবশ্য বলেন উপন্যাসটিতে সাদৃশ্যের চেয়ে পার্থক্যই বেশি। লে মিথ দে সিসিফে অ্যাবসার্ড সম্বন্ধে একটা যুক্তিবদ্ধ সুশৃঙ্খল পরিচয় দেওয়া হয়েছে। ল ত্রোঁজে সেরকম যুক্তিবদ্ধ চিন্তার বা কাজের সাক্ষাৎ পাওয়া যায় না। ল ত্রোঁজের নায়কের চরিত্র এবং কাজে কোনো সঙ্গতি নেই। অন্যদিকে মার্সোলের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা আছে তা প্রবন্ধের যুক্তি শৃঙ্খলায় নেই। সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হল ল ত্রোঁজে একটি শিল্প সৃষ্টি, এটা একটা দার্শনিক তত্ত্বের সম্প্রসারণ নয়। উপন্যাসকে দার্শনিক তত্ত্বের শিল্প সৃষ্টির নমুনা আছে, তত্ত্বের পোশাকে তা বুঝতে গেলে আমাদেরই ক্ষতি হবে। এরকম একটা কথা কামু ছাত্র সম্বন্ধে বলেছিলেন নৌজিয়ে, যিনি উপন্যাসের তত্ত্বের ভারে উপন্যাসের শিল্পরূপকে ক্ষুণ্ণ করেছেন। ল ত্রোঁজের আমেরিকান ইংরেজি অনুবাদের ভূমিকায় কামু বলেছেন, আমাদের সমাজ যে ব্যক্তি তার মায়ের মৃত্যুতে কাঁদে না, তার মৃত্যুদণ্ডে দণ্ডিত হবার আশঙ্কা থাকে। সেদিক দিয়ে সে আমাদের সমাজে অপরিচিত আগন্তুক, কারণ সে সমাজের নিয়ম মানে না। এই কারণেই পাঠকরা তাকে সমাজের ধ্বংসের প্রতীক মনে করেছে। চরিত্রটিকে আমরা ভালোভাবে বুঝতে পারি যদি আমরা জানতে চাই কিভাবে মার্সোল সামাজিক রীতিনীতিগুলো মানতে চায় না। এর উত্তর হল, সে মিথ্যা বলতে অস্বীকার করে। মিথ্যা শুধু যা সত্য তার বিপরীত বলা নয়, মিথ্যা আমাদের অনুভূতি সম্বন্ধে অতিভাষণ করাও। আমরা এটাই করি কারণ জীবন এতে সহজ বা সরল হয়। সমাজ তার অতিভাষণের অস্বীকৃতিতে ভয় পেয়ে যায় এবং তার অপরাধকে যথাযথভাবে প্রকাশ করতে বলে, যাতে সে তার দুঃখকে জানাতে পারে। সে দুঃখের বদলে একটা একঘেয়েমি ক্লান্তির কথা বলে এবং তার জীবনের এই দৃষ্টিভঙ্গি তাকে দণ্ডিত করে। কামুর কাছে মার্সোল সমাজকে ধ্বংস করে না। সে শিশুর মতো নগ্ন এবং সরল। সে রৌদ্রালোক ভালোবাসে, যে রোদে কোনো ছায়া নেই। সে অনুভূতি বর্জিত নয়, বরং তার আবেগ আছে, যে আবেগ সহজ এবং যা সার্বিককে সত্যকে কামনা করে। তবে এ সত্য আমরা যা এবং যা অনুভব করি তার নৈরর্থক দিক। তবে এই সত্যের কামনাকে বাদ দিয়ে জগৎকে জয় করা যায় না। তাই ল ত্রোঁজেকে যদি এমন একজনের কাহিনী হিসেবে দেখা হয় যে সত্যের জন্য মৃত্যুবরণ করতে যায়, সেটা ভুল হবে না। কামু বলেন,
তিনি তার কাহিনীতে একমাত্র খ্রিস্টকে উপস্থাপিত করতে চেয়েছেন, আমরা যা যোগ্য হতে পারি। কামু কোনো অবিশ্বাস নিয়ে একথা বলেননি, তবে তার আঁকা চরিত্রের জন্য হয়তো তার কটাক্ষবিদ্ধ মমতা আছে, এবং একজন শিল্পীর চরিত্র সৃষ্টি করতে সেরকম মমতা দরকার। কামু প্রচলিত মূল্যবোধের মধ্যে যে ফাঁকি আছে এবং আমাদের যে আত্মপ্রতারণা আছে তাকেই তুলে ধরেছেন। আরবটিকে হত্যার কারণ আকস্মিক এবং ব্যক্তিগত অস্বাচ্ছন্দ্য, কিন্তু এই সত্য ভাষণই তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। সমাজের অধিকাংশ মানুষ মিথ্যার মুখোশ পরে থাকে, সেটাকে খুলতে হবে যাতে আমরা সত্যকে বলতে পারি। চেকোস্লোভাকিয়ার যে কাহিনী তিনি উল্লেখ করেছেন, যেখানে মা ও বোনের টাকার লোভ চিনতে না পারা ভাইকে হত্যা করে, সেইটাই জগতের আসল চেহারা। মানুষের অর্থগৃহীতা, তার কামনা, লোভ, নীচতা এসবই পৃথিবীকে ছেয়ে ফেলেছে, এবং তাকে ধর্মের মোড়কে আমাদের সামনে রেখেছে ওইসব পাদ্রীরা, যারা মানুষের কাছে যে স্বীকারোক্তিগুলি চায় তা অলিক, মিথ্যা এবং প্রতারণায় পরিপূর্ণ। কামুরাকা মার্সল এসবের বিরুদ্ধে বিদ্রোহ করতে চেয়েছে। এবারে শুরু করছি মূল উপন্যাসটি। প্রথম পর্ব। মা আজ মারা গেছে, কিংবা হয়তো গতকাল, আমি ঠিক বলতে পারছি না। বৃদ্ধাবাস থেকে আসা টেলিগ্রামটায় বলা আছে, তোমার মা মারা গেছে, আগামীকাল সৎকার করা হবে, গভীর সহানুভূতি। এতে ব্যাপারটায় সংশয় থেকে যায়, গতকাল হতে পারে। বৃদ্ধাবাসটা মারেঙ্গোতে, আলজিয়ার্স থেকে 50 মাইল মতো দূরে। দুটোর বাস ধরলে আমি রাতের আগে সেখানে পৌঁছে যাব, তারপর রাতটা সেখানে কাটাতে পারি। মৃতদেহের ওপর পাহারা দিয়েও কাল সন্ধ্যার মধ্যে এখানে ফিরে আসতে পারি। আমার অফিসকে বলে 2 দিনের ছুটির ব্যবস্থা করেছি। স্পষ্টতই এ ব্যাপারে অফিস রাজি না হয়ে পারে না, তবু আমার মনে হলো বড় সাহেব একটু বিরক্ত, আর আমি না ভেবেই বললাম, মসিও, দুঃখিত, কিন্তু আপনি জানেন এটা আমার দোষ নয়। পরে মনে হলো ও কথাটা না বললেই হতো। আমার নিজের জন্য ক্ষমা চাওয়ার দরকার ছিল না, ওরই উচিত ছিল আমাকে সহানুভূতি জানানো। হয়তো আগামীকাল সে আমাকে কালো পোশাকে দেখে ওটা করবে। এখনকার মতো যেন মা মারা যায়নি। অন্তিম সৎকারটা একজনের কাছে তখন বাস্তব করে তুলবে, যেন ঘটনাটার ওপর একটা সরকারি সিলমোহর মেরে দেবে। আমি দুটোর বাসটা ধরলাম। বিকালটা ছিল আগুনে ঝলসানো। যথারীতি সেলেস্তের রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজন সারলাম। সকলে আমার প্রতি করুণা দেখালো। সেলেস্ট আমাকে বলল, মায়ের মতো আর কিছু নেই। আমি চলে আসার সময় ওরা দরজা পর্যন্ত এলো, অনেকটা যেন দ্রুত চলে আসা। শেষ সময়ে আমাকে এমানুয়েলের কাছে যেতে হবে, তার কালো টাই আর শোকের কালো চওড়া ফিতেটার জন্য। কয়েক মাস আগে তার খুড়ো মারা গেছে। বাস ধরতে আমাকে ছুটতে হলো। আমার মনে হলো রাস্তার রোদ্দুরে ওরকম তাড়াতাড়ি যাওয়া, আকাশ থেকে আসা রোদের উত্তাপ, পেট্রোলের গন্ধ এবং ঝাঁকুনি খাওয়া সব আমাকে অবসন্ন করে তুলল। যাই হোক, বেশিরভাগ সময় আমি ঘুমোলাম। জেগে উঠে দেখি এক সৈনিকের গায়ে ভর দিয়ে আছি। সে হাসল, জিজ্ঞাসা করল আমি অনেক দূর থেকে আসছি কিনা। আমি মাথা নাড়লাম যাতে বেশি কথা বলতে না হয়। আমার কথা বলার মেজাজ ছিল না। বৃদ্ধাবাসটা গ্রাম থেকে মাইলখানেক দূরে। আমি হেঁটে সেখানে গেলাম। আমি মাকে দেখবার অনুমতি চাইলাম, কিন্তু দারোয়ান বলল আমাকে ওয়ার্ডেনের সঙ্গে আগে দেখা করতে হবে। ওয়ার্ডেন ব্যস্ত ছিল, আমাকে একটু অপেক্ষা করতে হলো। আমি যখন অপেক্ষা করছিলাম, দারোয়ান কথা বলতে লাগলো। তারপর সে আমাকে অফিসে নিয়ে গেল। ওয়ার্ডেন ছিল একজন ছোটখাটো মানুষ। তার চুল ছিল সাদা, আর বোতামের ঘরে লাগানো ছিল লিজন অব অনারের চিহ্ন। আমার দিকে সে অনেকক্ষণ তাকিয়ে থাকল। তার নীল চোখে অশ্রু ছিল। তারপর আমরা করমর্দন করলাম, এবং সে আমাকে এতক্ষণ ধরে রাখল যে আমি লজ্জিত বোধ করলাম। তারপর তার টেবিলে একটা রেজিস্টার দেখে সে বলল, মাদাম মার্সল 3 বছর আগে বৃদ্ধাবাসে এসেছেন। তার নিজের কোনো টাকা পয়সা ছিল না, তিনি আপনার ওপর নির্ভর করতেন। আমার মনে হলো সে কোনো কিছুর জন্য আমাকে দোষ দিচ্ছে। আমি কিছু বলতে গেলাম, আমাকে থামিয়ে দিল।
আপনাকে কোনো কিছুর জন্য দোষ দেওয়ার নেই মসিও। আমি রেকর্ডটা দেখেছি এবং খুব সম্ভব তোমার অবস্থা এমন ছিল না যাতে তার যথাযথ যত্ন নেওয়া হয়। উনি চাইতেন কেউ সবসময় তার সঙ্গে থাকুক, আর তোমার মতো অল্প বয়সী যারা এরকম নানা কাজে ব্যস্ত থাকো তারা এবং খুব একটা টাকা পাও না। যাই হোক, বৃদ্ধাবাসে তিনি বেশ সুখীই ছিলেন। আমি বললাম, মসিও, এ ব্যাপারে আমি নিশ্চিত। তারপর সে বলল, তার এখানে অনেক ভালো বন্ধু ছিল, এটা তো জানেন। তার মতো বেশি বয়সের লোকেরা নিজেদের বয়সীদের সঙ্গে ভালোই থাকে। তুমি বয়সে খুবই ছোট, তুমি ওর ঠিক সঙ্গী হতে পারতে না। এটা ঠিক। আমরা যখন একসঙ্গে থাকতাম মা আমাকে সবসময় লক্ষ্য করত, তবে আমরা বেশি কথা বলতাম না। বৃদ্ধাবাসের প্রথম কয়েক সপ্তাহে খুবই কাঁদত। অবশ্য সেটা এজন্য যে ঠিকমতো গুছিয়ে বসাটা তখনও হয়নি। 1 বা 2 মাস পরে যদি তাকে বৃদ্ধাবাস থেকে চলে যেতে বলা হতো তাহলেই সে কাঁদত, কারণ এটাও তার পক্ষে ভয়ানক হতো। এজন্যই গত বছর আমি খুব কমই তাকে দেখতে গেছি। তাছাড়া আমার একটা রবিবার নষ্ট হতো। বাসে যাবার কষ্ট তো ছিলই, টিকিট জোগাড়, দুদিক যাওয়া নিয়ে 2 ঘন্টা কাটানো। ওয়ার্ডেন কথা বলতে লাগলেন। আমি বিশেষ মন দিচ্ছিলাম না। শেষে সে বলল, আমার মনে হয় তুমি তোমার মাকে দেখতে চাও। আমি কথা না বলে উঠে পড়লাম। সে আমাকে দরজার দিকে নিয়ে গেল। আমরা যখন সিঁড়ি দিয়ে নামছিলাম সে বুঝিয়ে বলল, আমি মৃতদেহটাকে ছোট শব কক্ষে সরিয়ে নিয়ে গেছি, যাতে অন্য বয়স্ক লোকেরা ঘাবড়ে না যায়। বুঝতে পারছ, যখনই এখানে কোনো মৃত্যু হয় ওরা 2-3 দিন মানসিক অস্থিরতায় ভোগে। তার মানে হলো বেশি কাজ আর কর্মচারীদের উদ্বেগ বাড়ানো। আমরা একটা উঠান পার হলাম, যেখানে কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা ছোট ছোট দলে নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের কাছাকাছি আসতে তারা চুপ করে গেল। আমরা এগিয়ে যেতেই পেছনে আবার ফিসফাস শুরু হলো। তাদের কথাবার্তা আমাকে খাঁচার মধ্যে একদল প্যারাকিটকে মনে করিয়ে দিল, শুধু এদের কণ্ঠ এত তীব্র ছিল না। ওয়ার্ডেন একটা ছোট নিচু বাড়ির দরজায় থামল। তাহলে মসিও মার্সন, আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। কিছু দরকার হলে আমাকে অফিসে পাবে। আমরা কাল সকালে মৃতদেহের সৎকারটা করতে চাই। এতে তুমি রাত্রিটা মায়ের কফিনের পাশে কাটাতে পারবে। তুমিও সেটা চাইবে। আর একটা কথা, তোমার মায়ের বন্ধুদের কাছ থেকে জেনেছি তিনি চান খ্রিস্টীয় প্রথায় তাকে সমাধিস্থ করা হোক। আমি সেরকম ব্যবস্থাই করেছি, তবু ভাবলাম তোমাকে আমার জানানো উচিত। আমি ওকে ধন্যবাদ দিলাম। আমার যতদূর মনে হয় মা নিজেকে নাস্তিক বলে প্রচার করত না, তবে ধর্মে তার খুব একটা উৎসাহ ছিল না। আমি সবাধার কক্ষে ঢুকলাম। ঘরটা খুব পরিষ্কারভাবে চুনকাম করা হয়েছে। কার্নিশের নিচে একটা বড় জানালা ছিল। আসবাব বলতে কয়েকটা চেয়ার ও কাঠের ফ্রেম ছিল। 2টো ঘরের মাঝখানে দাঁড় করানো ছিল, আর কফিনটা তার উপরে রাখা ছিল। ঢাকনাটা জায়গা মতো ছিল, তবে সবটা লাগানো হয়নি। তাদের নিকেলের দিকটা কাঠের ওপরে বার করা ছিল। কাঠটা ছিল কালো ওয়ালনাটের। সবাধারের কাছে একটি আরব মহিলা বসেছিল, মনে হয় নার্স। তার পরনে ছিল নীল রঙের গাউন এবং চুলে একটা রংচঙে স্কার্ফ জড়ানো ছিল। এই সময় দারোয়ান আমার পেছন দিকে এলো। মনে হয় সে দৌড়ে আসছিল, একটু হাঁপাচ্ছিল। আমরা ঢাকনাটা লাগিয়ে দেব। আমাকে স্ক্রুগুলো আলগা রাখতে বলেছে, যাতে তুমি ওকে দেখতে পাও। সে কফিনের কাছে যাচ্ছিল। আমি বললাম, দরকার নেই। হ্যাঁ, কি বলছেন? সে অবাক হয়ে বলল, আপনি দেখতে চান না? না, আমি বললাম। সে স্ক্রুড্রাইভারটা পকেটে রাখল, আমার দিকে তাকিয়ে থাকল। আমি বুঝতে পারলাম না বলাটা ঠিক হয়নি। আমি খানিকটা অপ্রস্তুত হলাম। আমাকে খানিকক্ষণ দেখে সে জিজ্ঞাসা করল, কেন না? কিন্তু সে আমাকে ভৎসনা করছে সেটা মনে হলো না। সে শুধু জানতে চাইছিল। আমি বললাম, সত্যি আমি কিছু বলতে পারছি না। সে তার সাদা গোঁফ পাকাতে লাগল। তারপর আমার দিকে না তাকিয়ে শান্তভাবে বলল, আমি বুঝতে পারছি। তাকে দেখতে ভালোই ছিল, চোখগুলো নীল, গালগুলো লাল। সে কফিনের কাছে আমার জন্য একটা চেয়ার পেতে দিল আর নিজে পেছনে বসল। নার্সটা উঠে দাঁড়ালো এবং দরজার দিকে গেল। সে যখন চলে যাচ্ছে দারোয়ান আমাকে কানে কানে বলল, ওর টিউমার হয়েছিল, ভাগ্যটাই খারাপ। আমি আরেকটু মনোযোগ নিয়ে তাকে দেখলাম।
দেখলাম চোখের নিচে মাথার চারপাশে একটা ব্যান্ডেজ আছে। নাকটাকে ছাড়িয়ে ওটা বাঁধা ছিল এবং এক টুকরো সাদা অংশ ছাড়া মুখের আর কিছুই দেখা যাচ্ছিল না। নার্সটি চলে যাওয়ার পর দারোয়ান বলল, আমি এবার আপনাকে একা রেখে যাব। আমি জানি না আমি নড়াচড়া করেছিলাম কিনা, কিন্তু না গিয়ে সে আমার চেয়ারের পেছনে দাঁড়ালো। পেছনে কেউ দাঁড়িয়ে আছে, এতে আমার অস্বস্তি হলো। সূর্য অস্তের দিকে যাচ্ছিল এবং সমস্ত ঘরটা একটা মৃদু স্নিগ্ধ আলোয় ভরে গিয়েছিল। দুটো বলতা মাথার উপর ঘুরছিল, গুনগুন শব্দ হচ্ছিল। আমার এত ঘুম পাচ্ছিল যে চোখ খুলে রাখতে পারছিলাম না। চারপাশে না তাকিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, সে কতদিন বৃদ্ধাবাসে আছে? 5 বছর। উত্তরটা এত চট করে এলো যে মনে হতে পারে সে যেন আমার প্রশ্নটার জন্য অপেক্ষা করেছিল। এতেই শুরু হলো। সে বেশ কথা বলতে লাগলো। 10 বছর আগে কেউ যদি তাকে বলতো সে মারেঙ্গোতে একটি বৃদ্ধাবাসে তার জীবন শেষ করবে, সে কিছুতেই বিশ্বাস করত না। তার বয়স 64 এবং সে পারি থেকে এসেছে। সে যখন এটা বলল, আমি কিছু না ভেবেই তাকে বললাম, ও, তুমি এখানকার লোক নও? আমার তখন মনে পড়ল ওয়ার্ডনের কাছে নিয়ে যাবার আগে সে মার সম্বন্ধে আমাকে কিছু বলেছিল। সে বলেছিল তাড়াতাড়ি মার সমাধি দিতে হবে, কারণ দেশের এই দিকটায় বিশেষ করে সমতল অঞ্চলে বেশ গরম। পারিতে ওরা মৃতদেহকে 3 দিন, কখনো বা 4 দিন রেখে দেয়। তারপর সে বলেছিল জীবনের সবচেয়ে ভালো সময়টা সে পারিতে কাটিয়েছে এবং সেটা সে ভুলতে পারে না। সে বলল, এখানে সবকিছু তাড়াতাড়ি ঘটে। একজন কেউ মারা গেছে সংবাদটায় অভ্যস্ত হবার আগেই তোমাকে তার সৎকারের কাজে যেতে হবে। তার স্ত্রী বলল, থাক, অনেক হয়েছে, তোমাকে আর তরুণ ভদ্রলোকটিকে এসব বলতে হবে না। বৃদ্ধ ব্যক্তি একটু লজ্জা পেল এবং মাফ চাইতে লাগল। আমি ওকে বললাম, ঠিক আছে। আসলে আমার ব্যাপারটাই বেশ ঔৎসুক্য জাগছিল, বিশেষ করে সে যা বলছিল তাতে আমি আগে এটা ভাবিনি। এরপরে সে বলল, বৃদ্ধাবাসে সে একজন সাধারণ কর্মচারী হিসেবে আসে, কিন্তু সে এখনও বেশ শক্ত সমর্থ আছে, তাই দারোয়ানের কাজ খালি হলে সে সেটা নেবার কথা বলল। আমি তাকে বলতে চাইলাম সে আর 5 জনের মতোই একজন কর্মচারী, কিন্তু সে কথায় কান দিল না। সে অনেকটা অফিসারের মতো। আগে সে যখন অন্যদের সম্বন্ধে বলেছে, ওরা কিংবা তার বয়সীদের বলেছে, বুড়ো মানুষগুলো, আমি একটু অবাক হয়েছি। দারোয়ান হিসেবে তার একটা বিশেষ মর্যাদা আছে এবং অন্যদের ওপর তার একটা প্রভুত্ব আছে। এই সময় নার্সটি ফিরে এলো। হঠাৎ করে রাত্রিটা নেমে এসেছে। কার্নিশের নিচে কাঁচের জানালা দিয়ে আকাশটাকে কালো মনে হচ্ছিল। দারোয়ান আলোগুলো জ্বেলে দিল এবং আলোর দীপ্তিতে আমার চোখটা ধাঁধিয়ে গেল। দারোয়ান আমার ক্যান্টিনে গিয়ে রাতের খাবার খেয়ে নিতে বলল, কিন্তু আমার খিদে ছিল না। তখন সে প্রস্তাব করল আমার জন্য 1 মগ দুধ দেওয়া কফি নিয়ে আসবে। ধন্যবাদ, এবং কয়েক মিনিট বাদে সে একটা ট্রে নিয়ে এলো। আমি কফি খেলাম এবং তারপর একটা সিগারেট চাইলাম, কিন্তু আমি খুব নিশ্চিত ছিলাম না মায়ের মৃতদেহের পাশে এরকম অবস্থায় সিগারেট খাবো কি না। আমি বিষয়টা নিয়ে ভাবলাম, আসলে এতে কিছু আসে যায় না। তাই আমি দারোয়ানকে একটা সিগারেট দিলাম এবং দুজনে ধূমপান করলাম। কিছুক্ষণ বাদে দারোয়ান আবার কথা শুরু করল, আপনি জানেন, আর কিছুক্ষণ বাদে আপনার মায়ের বন্ধুরা আসবে এবং আপনার সঙ্গে তারা মৃতদেহটি পাহারা দেবে। আমাদের এখানে কেউ যখন মারা যায় পাহারা দেওয়া হয়। আমি যাই, কয়েকটা চেয়ার জোগাড় করি, 1 জগ কালো কফিও আনতে হবে। সাদা দেওয়ালের উজ্জ্বলতায় আমার চোখ দপদপ করছিল। ওকে জিজ্ঞাসা করলাম একটা আলো নিভিয়ে দিতে পারে কি না। না, তা করা যাবে না, সে বলল। ব্যবস্থাটা এই রকম করা আছে, হয় সব আলোগুলো জ্বলবে, না হয় কোনোটাই জ্বলবে না। এরপরে আর ওর প্রতি বিশেষ মনোযোগ দিলাম না। সে চলে গেল। আরও কয়েকটা চেয়ার এনে কফিনের চারপাশে রাখল। একটার ওপর সে কফির পাত্রটা রাখল এবং গোটা 10-12 কাপ রাখল। তারপরে সে আমার দিকে মুখ করে বসল, মাঠ থেকে বেশ দূরে। নার্সটি ঘরের আর এক প্রান্তে ছিল, তার পিঠটা আমার দিকে। সে কী করছে আমি দেখতে পাচ্ছিলাম না, তবে তার হাতের নাড়াচাড়া দেখে মনে হলো সে কিছু বুনছে। আমার বেশ ভালো লাগছিল, কফি খেয়ে বেশ চাঙ্গা মনে হচ্ছিল। খোলা দরজা দিয়ে ফুলের গন্ধ আসছিল এবং রাতের বাতাসে ঠান্ডা স্পর্শ লাগছিল। আমার কিছুক্ষণের জন্য তন্দ্রা এলো।
কানে একটা অদ্ভুত খসখস আওয়াজ হতে জেগে গেলাম। চোখ বন্ধ থাকাতেও বুঝতে পারলাম আলো আরো জোরদার হয়েছে। কোথাও কোনো ছায়া ছিল না। প্রত্যেকটা জিনিসের যতটা দেখা যায় সবটাই চোখে পড়ছিল। বয়স্করা যারা মায়ের বন্ধু তারা আসছিলেন। আমি গুনলাম 10 জন হবে। ওই বিষণ্ণ জোরালো আলোর মধ্য দিয়ে নিঃশব্দে এসে দাঁড়িয়েছেন। যখন তারা বসলেন, একটা চেয়ারেও শব্দ হলো না। আমি জীবনে কাউকে এত স্পষ্টভাবে দেখিনি যতটা এদের দেখলাম। এদের পোশাক বা অঙ্গভঙ্গি আমার নজর এড়ালো না। তবু আমি তাদের কোনো রকম শব্দ করতে শুনলাম না, এবং এটা বিশ্বাস করা কষ্টকর ছিল যে ওরা সত্যই ওখানে ছিলেন। প্রায় সব মহিলাই অ্যাপ্রন পরেছিল, এবং কোমরের কাছে দড়িটা শক্ত করে লাগানোতে তাদের পেটটা একটু এগিয়ে এসেছিল। আমি তখনও পর্যন্ত লক্ষ্য করে দেখিনি মহিলাদের পেট কিরকম মোটা হয়। পুরুষদের বেশিরভাগ ছিল রোগা ও শীর্ণ। তাদের সকলেরই হাতে লাঠি ছিল। সবচেয়ে যা আমাকে বিস্মিত করল তা হলো তাদের চোখ দেখা যাচ্ছিল না। একটা নিষ্প্রভ শিখা কিছু ভাঁজ সমষ্টির মধ্য থেকে বেরিয়ে আসছে। আমাকে দেখে তারা মাথা নাড়ল, দাঁতহীন মাড়ির মধ্যে ঠোঁট ঢুকিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম না ওরা আমাকে কিছু বলছেন কিনা, বা বলে সম্ভাষণ করতে চাইছে কিনা, অথবা বয়সের অক্ষমতার জন্যই এরকম হচ্ছিল। আমার মনে হলো ওরা তাদের নিজেদের ধরনে আমাকে সম্ভাষণ করছে, তবে এতজন বৃদ্ধ বৃদ্ধা দারোয়ানের চারপাশে ঘিরে থাকায় এবং আমাকে গম্ভীরভাবে পর্যবেক্ষণ করায় মাথাটা একপাশ থেকে আরেক পাশে সযত্নে দোলাতে একটা অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি হলো। এক মুহূর্তের জন্য আমার মনে হলো ওরা যেন আমাকে বিচার করতে এসেছে। কয়েক মিনিট পরে একজন মহিলা কাঁদতে শুরু করলো। সে ছিল দ্বিতীয় সারিতে। আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না, কারণ তার সামনে আর একজন ছিল। খানিকক্ষণ বাদে বাদেই সে রুদ্ধ গলায় ফোঁপাচ্ছিল। মনে হচ্ছিল সে বোধহয় থামবে না। অন্যেরা এটা লক্ষ্য করেনি। তারা নীরবে বসেছিল, তাদের চেয়ারে অলসভাবে জড়ো হয়েছিল। তারা হয়তো কফিনের দিকে তাকিয়েছিল, কিংবা তাদের লাঠির দিকে, অথবা অন্য কোনো কিছুর প্রতি, কিন্তু একবারও চোখ সরিয়ে নেয়নি। তবু মহিলাটি ফুঁপিয়ে যাচ্ছিল। আমি কিছুটা অবাক হলাম, কারণ ওকে আমি জানতাম না। আমি চাইছিলাম ও কান্না বন্ধ করুক, কিন্তু ওর সঙ্গে কথা বলার সাহস হলো না। একটু পরে দারোয়ান তার কাছে ঝুঁকে তার কানে কিছু ফিসফিস করে বলল, কিন্তু সে শুধু মাথা ঝাঁকালো। অস্পষ্টভাবে কিছু বলল, তা আমি শুনতে পেলাম না। আগের মতোই না থেমে কেঁদে চলল। দারোয়ান উঠে তার চেয়ারটা আমার কাছে নিয়ে এলো। প্রথমে সে চুপ করে থাকলো, তারপর আমার দিকে না তাকিয়ে সে বলল, ও তোমার মায়ের বিশ্বস্ত ছিল। ও বলছে তোমার মাই জগতে তার একমাত্র বন্ধু ছিল, আর এখন সে একেবারে একা। আমার কিছু বলার ছিল না। কিছুক্ষণ নীরবে কাটল। মহিলার দীর্ঘশ্বাস টানা এবং ফোঁপানো এখন কমে আসলো এবং নাকটা ঝেড়ে নিল। কিছুক্ষণ নাক টেনে সে চুপ করল। আমার ঘুম ঘুম ভাবটা কেটে গেছে, তবে আমি খুব ক্লান্ত ছিলাম এবং আমার পা দুটো বেশ ব্যথা করছিল। এবার আমার মনে হলো এই লোকগুলোর চুপ করে থাকা আমার স্নায়ুকে পীড়িত করছে। একমাত্র শব্দ যেটা হচ্ছিল তা একটু অদ্ভুত। বেশ দেরিতে দেরিতে সেটা হচ্ছিল, এবং প্রথমে এটাতে আমি বিভ্রান্ত হলাম। যাই হোক, একটু মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারলাম শব্দটা কি। বৃদ্ধারা তাদের চিবুকের ভেতরটা শুষছিল, এবং তাতে যে শব্দটা হচ্ছিল তাই আমার কাছে রহস্যময় মনে হয়েছিল। তারা নিজেদের চিন্তায় এত মগ্ন ছিল যে তারা কি করছে বুঝতে পারছিল না। আমার এরকমও মনে হলো যে মৃতদেহটা তাদের মাঝে রয়েছে, সেটারও তাদের কাছে কোনো অর্থ ছিল না। কিন্তু এখন আমার সন্দেহ হয় এ ব্যাপারে আমার ভুল হয়েছিল। আমরা সবাই কফি খেলাম। দারোয়ান সবাইকে কফি দিল। এরপরে আমার বিশেষ কিছু মনে নেই। রাত্রিটা কোনো রকমে কেটে গেল। আমার শুধু একটি মুহূর্তের কথা মনে আছে। আমার ঘুমটা ভেঙে গিয়েছিল এবং আমি দেখলাম বৃদ্ধ মানুষগুলি তাদের চেয়ারে কুঁজো হয়ে ঘুমোচ্ছে। একটা ব্যতিক্রম ছিল। তার চিবুকটা দুহাতে মুঠি করা লাঠির ওপর ন্যস্ত ছিল, আর সে আমার দিকে কঠিনভাবে তাকিয়েছিল, যেন আমি কখন জাগব। আবার আমি ঘুমিয়ে পড়লাম। একটু পরে জেগে উঠলাম, কারণ পায়ের ব্যথাটা এখন বেড়ে গেছে। কেউ যেন আমার পা ধরে টেনে রেখেছে। আকাশ জানালা দিয়ে ভোরের অল্প আলো আসছিল। 2-1 মিনিট বাদে একজন বৃদ্ধ জেগে উঠল এবং বারবার কাশতে লাগল। একটা চেক চেক দেয়া বড় রুমালে সে থুথু ফেলল। যতবারই সে থুথু ফেলল মনে হলো যেন বমি করার চেষ্টা করছে।
এতে অন্যরা জেগে গেল এবং দারোয়ান বলল, এবার আমাদের যেতে হবে। সবাই একসঙ্গে উঠে পড়ল। রাত জেগে পাহারা দেওয়ায় তাদের মুখটা ছাই রঙা হয়ে গেছে। অবাক হলাম দেখে তারা সবাই আমার সঙ্গে করমর্দন করল, যেন রাতটা, যে সময় কেউ কারো সঙ্গে একটাও কথা বলেনি, আমাদের মধ্যে একটা অন্তরঙ্গতা সৃষ্টি করেছে। আমি একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। দারোয়ান আমাকে তার ঘরে নিয়ে গেল। একটু পরিষ্কার হয়ে নিলাম। সে আমাকে খানিকটা সাদা কফি দিল এবং এতে আমার বোধহয় ভালো হলো। যখন বাইরে গেলাম সূর্য উঠে গেছে এবং আকাশে মারেঙ্গ এবং সমুদ্রের মাঝে পাহাড়ের ওপর অনেক রঙের খেলা। সকালে সামুদ্রিক বাতাস বইছিল এবং তার একটা লোনার স্বাদ ছিল। একটা সুন্দর দিনের প্রতিশ্রুতি ছিল। আমি গ্রামের দিকে বহুদিন আসিনি এবং আমার মনে হলো একটা মনোরম ভ্রমণ হতে পারত যদি মায়ের মৃত্যু না ঘটত। আমি পাতা মেলে দেওয়া একটা গাছের নিচে দাঁড়ালাম। আমি মাটির ঠান্ডা ঘ্রাণ নিলাম এবং দেখলাম আমার আর ঘুম ভাবটা নেই। এখন অফিসে যারা আছে তাদের কথা মনে পড়ল। এই সময় তারা ঘুম থেকে উঠবে, কাজে যাবার জন্য তৈরি হবে। আমার কাছে দিনের এই সময়টা ছিল সবচেয়ে খারাপ। মিনিট 10 ধরে এটা ভাবলাম। এরপরে বাড়িটার মধ্যে একটা ঘন্টার শব্দ আমার মনোযোগ আকর্ষণ করল। জানালার ওধারে আমি নড়াচড়া দেখতে পেলাম। তারপর আবার সব শান্ত। সূর্য আর একটু উপরে উঠে গেছে এবং আমার পা দুটোকে গরম করে দিচ্ছিল। দারোয়ান উঠোনের ওধার থেকে এলো, বলল, ওয়ার্ডেন আমার সঙ্গে দেখা করতে চায়। আমি তার অফিসে গেলাম এবং সে কয়েকটা কাগজে আমাকে সই করালো। আমি দেখলাম সে সরু স্ট্রাইপ দেওয়া কালো প্যান্ট পরেছে। সে টেলিফোনটা তুলে আমার দিকে তাকালো। যারা কাজটা করবে তাদের লোকজন এসে গেছে। ওরা সব কক্ষে গিয়ে কফিনের ঢাকনাটা লাগিয়ে দেবে। আমি কি তাদের একটু অপেক্ষা করতে বলবো, যাতে তুমি তোমার মাকে শেষবারের মতো দেখতে পাও? আমি বললাম, না। সে গলার স্বরটা নামিয়ে টেলিফোনে কথা বলল। ফিগিয়া, সব ঠিক আছে, লোকেদের ওখানে যেতে বলো। সে তখন বলল সে মার অন্তিম সৎকারে যোগ দেবে। আমি তাকে ধন্যবাদ দিলাম। তার ডেস্কের পেছনের চেয়ারে বসে সে তার ছোট পা দুটোকে একটার উপর আরেকটা রাখল। যে নার্সটি এই কাজে আছে সে ছাড়া ওয়ার্ডেন আর আমি অন্তিম অনুষ্ঠানে থাকব। ওয়ার্ডেন আমাকে জানালো, বৃদ্ধাবাসের এই নিয়ম ছিল, যারা এখানকার অধিবাসী তারা কেউ অন্তিম অনুষ্ঠানে যাবে না। যদিও আগের দিন রাত্রে তাদের কাউকে কাউকে কফিনের পাশে বসে থাকতে দিতে কোনো আপত্তি নেই। এটা তাদের নিজেদের ভালোর জন্য, সে বোঝাতে চাইল, যাতে তাদের আবেগ প্রশমিত থাকে। তবে এক্ষেত্রে তোমার মায়ের একজন পুরনো বন্ধুকে আমাদের সঙ্গে আসতে অনুমতি দিয়েছি। তার নাম হলো টমাস পেরেজা। ওয়ার্ডেন একটু হাসল। কাহিনীটা একটু গভীরভাবে স্পর্শ করে। তোমার মা এবং এই ভদ্রলোক প্রায় অবিচ্ছেদ্য ছিলেন। অন্য বৃদ্ধরা পেরেজকে তার একজন প্রেমিকা আছে বলে খ্যাপাত। তারা জিজ্ঞাসা করত ওকে বিয়ে করছো কিনা। সে হেসে ব্যাপারটা উড়িয়ে দিত। আসলে এটা একটা চলতি ঠাট্টা ছিল। সুতরাং বুঝতেই পারছ তোমার মায়ের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করেছে। আমি ভেবেছিলাম অন্ত্যেষ্টিতে তাকে ভদ্রভাবে আসতে বারণ করে দেব। তবে ডাক্তারের পরামর্শে আমি তাকে কাল রাতে মৃতদেহের পাশে বসতে বারণ করেছিলাম। কিছুক্ষণ আমরা চুপ করে থাকলাম। তারপর ওয়ার্ডেন উঠে জানলার কাছে গেল। তারপর সে বলল, আহ, মারেঙ্গো থেকে আসা পুরোহিতও আছেন। তিনি সময় থেকে এগিয়ে চলেন। সে আমাকে জানালো গির্জাটা গ্রামের মধ্যে এবং হেঁটে যেতে মিনিট 15 লাগবে। আমরা তারপরে নিচের দিকে গেলাম। পুরোহিত সব কক্ষের দরজার কাছে অপেক্ষা করছিল। তার সঙ্গে দুজন সহকারী ছিল। তাদের কাছে ধূপের পাত্র ছিল। পুরোহিত নিচু যে রূপোর শেকলে এটা বাঁধা ছিল তা ঠিক করছিল। সে যখন আমাদের দেখল সোজা হয়ে দাঁড়িয়ে কিছু বলল। আমাকে পুত্র বলে সম্বোধন করল। তারপরে সব কক্ষের দিকে পথ দেখিয়ে নিয়ে গেল। আমি তখনই দেখতে পেলাম কালো পোশাক পরা 4 জন লোক কফিনের পেছনে দাঁড়িয়েছিল এবং কফিনের ঢাকনা ঠিকমতো লাগানো হয়েছে। একই সঙ্গে ওয়ার্ডেন জানালো শববাহনকারী গাড়ি এসে গেছে এবং পুরোহিত প্রার্থনা শুরু করবেন। সবাই তখন চলতে শুরু করল। হাতে একটা কালো কাপড় নিয়ে 4 জন লোক কফিনের দিকে এগিয়ে গেল। আর পুরোহিত, আমি এবং ছেলেরা সারি বেঁধে বেরিয়ে গেলাম। একজন মহিলা, যাকে আমি আগে দেখিনি, দরজার পাশে অপেক্ষা করছিল। ওয়ার্ডেন তাকে বলল, এই হচ্ছে মসিও মার্সোল। আমি তার নামটা ধরতে পারলাম না, তবে আমার মনে হলো সে বৃদ্ধাবাসে নিযুক্ত একজন নার্স।
যখন তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হলো, সে মাথা ঝোঁকালো। তার লম্বাটে মুখে কোনো হাসি ছিল না। আমরা একপাশে সরে দাঁড়ালাম, যাতে কফিনটা দরজা দিয়ে বের হতে পারে। বাহকদের অনুসরণ করে বারান্দা দিয়ে আমরা সামনের দিকের প্রবেশ পথে এলাম। সেখানে একটা শব বহনকারী গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িটা ছিল লম্বা, চকচকে, সব জায়গায় কালো বার্নিশ করা। আমার গাড়িটা দেখে অস্পষ্টভাবে অফিসের কলমদানের কথা মনে পড়ল। গাড়িটার পাশে অদ্ভুতভাবে সজ্জিত একটি লোক দাঁড়িয়েছিল। আমার মনে হলো ওর কাজ অন্ত্যেষ্টিক্রিয়ার তত্ত্বাবধান করা, এবং এই অনুষ্ঠানের সেই পরিচালক। তার কাছে আবেগ সংযতভাবে, অনেকটা লাজুকভাবে আমার মায়ের বিশেষ বন্ধু মসিও পেরেজা দাঁড়িয়েছিলেন। তিনি একটা নরম ফেল্ট হ্যাট পরেছিলেন, যার মাঝখানটা পুডিং পাত্রের মতো। কফিনটা দরজা দিয়ে এলে তিনি এটা খুলে ফেললেন। প্যান্টিটা জুতো ঢেকেছিল। একটা ছোট টাই ছিল, তার সাদা ডবল কলারের সঙ্গে মানাচ্ছিল না। তার নাকটা ছিল বাল্বের মতো ফোলা, তার ঠোঁট কাঁপছিল। কিন্তু আমার দৃষ্টি সবচেয়ে বেশি আকৃষ্ট হলো তার কানের প্রতি। কান দুটো ছিল লাল, একটু দুলছিল, যেন তার পাণ্ডুর গালে গালার মতো লাগানো ছিল, এবং সাদা চুলের গুচ্ছে ধরা ছিল। তত্ত্বাবধায়কের লোকেরা আমাদের জায়গায় নিয়ে এলো। পুরোহিত গাড়ির আগে, আর কালো পোশাক পরা 4 জন লোক দুপাশে। তারপরে আমি আর ওয়ার্ডেন। একেবারে শেষে বৃদ্ধ পুরোহিত এবং নার্স। আকাশে আলো ঝলকাচ্ছিল এবং বাতাস গরম হয়ে উঠেছিল। আমি পিঠের ওপর রোদের স্পর্শ পাচ্ছিলাম, এবং আমার গাঢ় রঙের পোশাক সবকিছু অস্বস্তিকর করে তুলল। আমি বুঝতে পারছিলাম না এত দেরি হচ্ছে কেন। বৃদ্ধ পেরেজা, তার মাথায় টুপি ছিল, সেটা আবার খুলে নিলেন। আমি তার দিকে কিছুটা ফিরেছিলাম এবং তার দিকে তাকাচ্ছিলাম। যখন ওয়ার্ডেন তার সম্বন্ধে আরও বলতে শুরু করলো, আমার মনে আছে সে বলেছিল আমার মা এবং ভদ্রলোক দুজনে একসঙ্গে সন্ধ্যা স্নিগ্ধ ঠান্ডায় অনেকক্ষণ বেড়াতেন। কখনো কখনো তারা গ্রাম পর্যন্ত যেতেন। অবশ্য সঙ্গে একজন নার্স থাকত। আমি গ্রামের দিকটা দেখছিলাম। সাইপ্রেসের দীর্ঘ সারি ওপর দিকে আকাশ রেখায় এবং পাহাড়ের দিকে চলে গেছে। জড়াজড়ি করে সবুজ গাছগুলো দাঁড়িয়েছিল। এখানে ওখানে একটা নিঃসঙ্গ বাড়ি দাঁড়িয়েছিল। আমি মায়ের অনুভূতিগুলো বুঝতে পারছিলাম। এই অঞ্চলের সবকিছুর যেন একটা শোকের সান্ত্বনার মতো ছিল। এখন সকালের এই পুরো দীপ্ত সূর্যালোকে আবছা হয়ে আসা উত্তাপে সবকিছু জ্বলজ্বল করছিল। এই প্রকৃতিতে একটা যেন নিরুৎসাহ, অমানবীয় কিছু ছিল। শেষে আমরা এগুলাম। তখন দেখতে পেলাম পেরেজা একটু খুঁড়িয়ে হাঁটেন। গাড়িটা জোরে যেতে আরম্ভ করলে তিনি তাল রাখতে পারলেন না। পাশের একজন লোক পেছিয়ে পড়ল এবং আমার সঙ্গে চলল। আমি দেখে অবাক হলাম যে কিছুক্ষণের মধ্যে বাতাস পোকামাকড়ের শব্দে ভারী হয়ে উঠেছে, এবং ঘাসের মৃদু খসখসও গরম হয়ে উঠেছে। আমার মুখ দিয়ে ঘাম ঝরে পড়ছিল। আমার টুপি ছিল না, তাই রুমাল দিয়ে বাতাস করতে লাগলাম। তত্ত্বাবধায়কের লোক আমার দিকে তাকিয়ে কিছু বলল, কিন্তু আমি ধরতে পারলাম না। এই সময়টায় সে মাথার মাঝখানটা রুমাল দিয়ে মুছে ফেলল। রুমালটা তার বাঁ হাতে ছিল। ডান হাতে সে টুপিটাকে একটু বাঁকা করে দিল। আমি জিজ্ঞাসা করলাম সে কি বলছিল। সে ওপর দিকে দেখালো। আজকে সূর্যটা বড় বেশি উত্তাপ দিচ্ছে। হ্যাঁ, আমি বললাম। কিছুক্ষণ পরে সে প্রশ্ন করল, এটা কি আপনার মায়ের অন্ত্যেষ্টি? আমি আবার বললাম, হ্যাঁ। ওর বয়স কত ছিল? মানে উনি তো ভালোই ছিলেন। আমি ঠিক বয়সটা জানি না। এরপরে ও আর কথা বলল না। পেছন দিকে তাকিয়ে দেখলাম পেরেজা আমার 50 গজ পেছনে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। সে তার ফেল্ট হ্যাটটাকে এক হাত সামনে দোলাচ্ছিল, যাতে সে কিছুটা এগিয়ে যেতে পারে। ওয়ার্ডনের দিকেও দেখলাম, সে পা মেপে মেপে হাঁটছিল। তার প্রতিটি পদক্ষেপ যেন ঠিকমতো ব্যবহৃত হয়। তার কপালে শ্বেতবিন্দু জমেছিল, সে তা মুছে ফেলেনি। আমার মনে হলো আমাদের ছোট শোভাযাত্রাটি একটু দ্রুত যাচ্ছে। যেদিকে তাকালাম সূর্যস্নাত গ্রাম্য প্রকৃতি দেখলাম। সূর্য এত চোখ ধাঁধানো যে আমি ওপর দিকে চোখ তুলতে সাহস করলাম না। একটু পরে সদ্য তৈরি করা পিচের রাস্তায় এলাম। রাস্তার উপরে উত্তাপের ঢেউ উঠছিল, এবং প্রতি পদক্ষেপে পা ডুবে যাচ্ছিল। কালো ক্ষতগুলো জেগে উঠছিল। সামনে কোচম্যানের কালো উজ্জ্বল টুপিটা সেই কালো চটচটে পদার্থটার মতো মনে হচ্ছিল। গাড়ির উপরে সেটা জেগেছিল।
এতে একটা স্বপ্নের মতো অদ্ভুত ধারণা হচ্ছিল। মাথার উপরে নীল সাদা রোদের আলো, তার চারপাশে এইসব কালো কালো রং। গাড়িটা নরম কালো রং, লোকগুলোর অনুজ্জ্বল কালো পোশাক, আর রাস্তার রূপালি ক্ষত। এছাড়া গন্ধ ছিল গরম চামড়ার গন্ধ। গাড়ি থেকে ঘোড়ার মলের গন্ধ সঙ্গে মিশে আছে ধূপের ধোঁয়া। এইসব এবং রাত্রিতে ঘুম না হওয়ার জন্য আমার চোখে অস্পষ্ট দেখছিলাম। চিন্তাও ঘোলাটে হয়ে গেল। আমি আবার পেছনে তাকালাম। পেরেজাকে এখন অনেক দূরে অস্পষ্ট দেখাচ্ছে। উত্তাপের আবছা ঘেরায় সে আবৃত হয়ে গেছে। তারপর হঠাৎই সে অদৃশ্য হয়ে গেল। এটা নিয়ে একটুও ভাবার পর মনে হলো সে রাস্তা থেকে খেতে নেমে পড়েছে। এরপর আমি লক্ষ্য করলাম রাস্তাটা একটু এগিয়ে গিয়ে বেঁকে গেছে। স্পষ্টতই পেরেজা যে এখানকার সব জায়গাগুলো ভালো করে চেনে, একটা সংক্ষিপ্ত রাস্তা ধরে আমাদের সঙ্গে নেবে। আমরা যখন রাস্তাটা যেখানে ঘুরেছে সেখানে গেলাম, সে আমাদের সঙ্গে যোগ দিল। পরে আবার পেছিয়ে পড়তে লাগলো। সে আর একটা সংক্ষিপ্ত রাস্তা ধরল এবং আরও এগিয়ে আমাদের সঙ্গে মিলিত হলো। এই ঘটনাটাই পরের আধ ঘন্টায় কয়েকবার ঘটল। কিন্তু আমার তার গতিবিধিতে আগ্রহ থাকল না। আমার কপালটা দপদপ করছিল এবং আমি আর আজ নিজেকে টেনে নিয়ে যেতে পারছিলাম না। এবারে সবকিছু তাড়াতাড়ি ঘটে গেল এবং সবটাই এত নিখুঁত ও যথার্থভাবে হলো যে আমার ভালোভাবে কিছু মনে নেই। কেবল মনে আছে আমরা যখন গ্রামের কাছে পৌঁছে গেছি তখন নার্সটি আমাকে কিছু বলল। তার গলার স্বরটা আরও বিস্মিত করল। তার চেহারার সঙ্গে কণ্ঠস্বরের কোনো সামঞ্জস্য ছিল না। গলাটা ছিল সুরেলা এবং কাঁপা কাঁপা। সে বলল, কেউ যদি আস্তে আস্তে যায় গরমে সে মূর্ছা যাবে, কিন্তু কেউ যদি দ্রুত যায় তার ঘাম হবে আর গির্জার ঠান্ডা বাতাস আরাম দেয়। আমি ওর কথার অর্থ বুঝলাম। দুদিক দিয়েই এটা ঠিক। মায়ের অন্ত্যেষ্টির আরও দু একটা ঘটনা আমার মনে আছে। যেমন একজন বয়স্ক ব্যক্তির মুখ, যেটা শেষ মুহূর্তে দেখেছিলাম আমাদের সঙ্গে গ্রামের বাইরে যোগ দিয়েছিল। তার দুচোখ জলে ভরে গিয়েছিল, হয়তো ক্লান্তিতে কিংবা কষ্টে, অথবা দুটোতেই। কিন্তু মুখের ভাঁজের জন্য জলটা গড়িয়ে পড়েনি, তা ছড়িয়ে পড়ল। রেখাগুলি কাটাকুটি করে তার মুখের ওপরে জলজল করছিল। এছাড়া আমার গির্জার ছবিটা মনে আছে, রাস্তায় গ্রামবাসীদের কথা এবং সমাধিগুলোতে মিরেশিয়াম ফুল। পেরেজার অজ্ঞান হওয়া, একটা কাপড়ের পুতুলের মতো সে পড়েছিল, শিরা ওঠা লাল মাটি মায়ের কফিনে একটা নকশা করেছিল, তার সঙ্গে মিশেছিল কয়েকটা সাদা শেকড়। আজ আরও লোক, গলার স্বর, বাসের জন্য একটা কাফের বাইরে অপেক্ষা করা, ইঞ্জিনের ঘসঘস শব্দ এবং আমার ছোট ছোট আনন্দের শিহরণ যখন প্রথম অ্যালজিয়ার্সের কালো উজ্জ্বল রাস্তায় পৌঁছলাম। তারপর আমি নিজেকে দেখতে পাচ্ছি সোজা বিছানায় চলে গেলাম এবং এক নাগাড়ে 12 ঘন্টা ঘুমালাম। ঘুম থেকে ওঠার পর আমি বুঝতে পারলাম আমার বস কেন আমি দুদিন ছুটি নেব শুনে গম্ভীর হয়ে গিয়েছিল। আজ ছিল শনিবার। আমি আগে এটা ভাবিনি। বিছানা থেকে ওঠার সময় এটা মনে হলো, তার মানে সে বুঝেছিল আমি পরদিন কামাই করব এবং সে এটা পছন্দ করতে পারে না। কিন্তু মাকে যদি গতকাল সমাধিস্থ করা হয় এবং আজ না করা হয়, তাহলে সেটা আমার দোষ নয়। আর তাছাড়া আমি শনিবার ও রবিবার যেভাবেই হোক কাজ থেকে ছুটি নিতাম। কিন্তু এর মানে এই নয় যে বসের পয়েন্টটা বুঝিনি। বিছানা ছেড়ে ওঠা বেশ কষ্টকর ছিল, কারণ আগের দিনের অভিজ্ঞতায় আমি খুবই ক্লান্ত ছিলাম। দাড়ি কামাতে কামাতে ভাবছিলাম আজকে সকালটা কিভাবে কাটাবো। তাই আমি ট্রাম ধরে সোজা বন্দরে চলে গেলাম। আগের মতোই সব ছিল। একদল তরুণ তরুণী সাঁতারের পুকুরটায় ছিল। ওদের মধ্যে মারি কার্ডোনা ছিল। ও ছিল অফিসের টাইপিস্ট। আমার ইদানিং ওর প্রতি একটা আকর্ষণ ছিল। আমার ধারণা সে আমাকে পছন্দ করত। কিন্তু ও আমাদের সঙ্গে এত অল্প সময় ছিল যে তাতে কিছু হলো না। আমি যখন একটা নৌকায় তাকে উঠতে সাহায্য করছিলাম, তখন আমার হাতটা ওর বুকে বুলিয়ে নিলাম। সেই নৌকায় চিত হয়ে শুয়েছিল। আমি নৌকা চালাচ্ছিলাম। এক মুহূর্ত পরে সে আমার দিকে তাকালো। তার চুল চোখের ওপর পড়েছে এবং ও হাসছিল। আমি এলোমেলোভাবে তার পাশে উঠলাম। বাতাসের উত্তাপ বেশ ভালো লাগছিল, আর ঠাট্টা করেই আমার মাথা আর পিঠটা তার কোলের ওপর রাখলাম। সে কিছু মনে করল না, তাই মাথাটা ওখানে থাকল। আমার চোখে পুরো আকাশটা নীল এবং সোনালি, এবং আমার মাথার নিচে আস্তে আস্তে মারির পেট ওঠানামা করছিল। আমরা প্রায় আধ ঘন্টা নৌকায় ছিলাম। দুজনেই আধ ঘুমে ছিলাম।
রোদ যখন বেশ উত্তপ্ত হলো, ও জলে ঝাঁপিয়ে পড়ল। আমি পেছনে পেছনে ওকে ধরে ফেললাম, ওর কোমর হাত দিয়ে জড়িয়ে ধরলাম। আমরা পাশাপাশি সাঁতরাতে লাগলাম। ও তখনও হাসছিল। আমরা যখন সাঁতার কাটার পুকুরের ধারে শুকনো হচ্ছিলাম, ও বলল, আমি তোমার চেয়ে বেশি তামাটে। আমি জানতে চাইলাম আজ সন্ধ্যায় ও আমার সঙ্গে সিনেমায় যাবে কিনা। সে আবার হাসল এবং বলল, হ্যাঁ, যদি আমি তাকে কমিক ছবিটাই নিয়ে যাই। সবাই ওই ছবিটার কথা বলছে, ওতে ফার্নান্দেল আছে। যখন আমরা পোশাক পরছিলাম, সে আমার কালো টাইটার দিকে তাকিয়ে থাকলো এবং জিজ্ঞাসা করল আমার শোক চলছে কিনা। আমি বললাম আমার মা মারা গেছে। সে জানতে চাইল, কবে? আমি বললাম, গতকাল। ও কোনো মন্তব্য করল না, কিন্তু মনে হলো একটু যেন গুটিয়ে গেল। আমি ওকে বলতে যাচ্ছিলাম ওটা আমার কোনো দোষ নয়, কিন্তু নিজেকে সংযত করলাম, কারণ ওই কথাটা বসকে বলেছি এবং মনে হয়েছে কথাটা কেমন যেন বোকার মতো লেগেছে। তাছাড়া বোকার মতো হোক আর না হোক, এরকম ব্যাপারে কেউ নিজেকে কিছুটা দোষী না ভেবে পারে না, আমার এরকম মনে হয়। যাই হোক, সন্ধ্যার মধ্যে মারি এসব কিছু ভুলে গেল। ছবিটার কিছু কিছু জায়গা মজার ছিল, কিন্তু বেশিটাই ছিল বোকাটে। আমরা যখন সিনেমায় ছিলাম, তখন সে তার পা আমার পায়ের পাশে চেপে ধরছিল, আর আমি তার বুকে আদর করছিলাম। ছবির শেষের দিকে আমি ওকে চুমু খেলাম, তবে সেটা এলোমেলোভাবে। এরপর সে আমি যেখানে থাকি সেখানে এলো। আমি যখন জাগি, মারি তখন চলে গেছে। সে আমায় বলে গেছে সকালে প্রথম তার পিসি তাকে দেখা করতে বলেছে। আমার মনে পড়ল আজ রবিবার, আর তাতে আমি মুষড়ে পড়লাম। রবিবার আমি কখনো গ্রাহ্য করিনি, তাই আমি মাথাটা তুললাম অলসভাবে, বালিশে মারির চুলের লোনা গন্ধ যাচ্ছিল, শুকলাম। বেলা 10টা পর্যন্ত ঘুমোলাম। তারপরেও 12টা পর্যন্ত বিছানায় থাকলাম এবং সিগারেট টানতে লাগলাম। সাধারণত আমি সেলেস্তে রেস্টুরেন্টে লাঞ্চ করতে যেতাম। আজ যাব না ঠিক করলাম। ওরা হয়তো প্রশ্ন করে পরে বিরক্ত করবে, কিন্তু আমি প্রশ্ন করা পছন্দ করি না। তাই কটা ডিম ভাজলাম আর প্যান থেকে তাই খেলাম। আমি রুটি ছাড়াই খেলাম, কারণ রুটি ছিল না, আর নিচে গিয়ে রুটি কেনাটাও ভালো লাগছিল না। লাঞ্চের পরে একটু ঢিলিমি লাগলো, আর আমি ছোট ফ্ল্যাটের চারদিকে একটু ঘুরে বেড়ালাম। মা যখন বেঁচে ছিল তখন দুজনের জন্য ভালোই ছিল, কিন্তু এখন আমি একা, বড় মনে হচ্ছিল। আর আমি শোবার ঘরে রান্নার ব্যবস্থা করে নিয়েছি। ওই ঘরটাই আমি এখন ব্যবহার করতাম। এখানেই যা আসবাবপত্র দরকার সবই ছিল। একটা পেতলের খাট, একটা ড্রেসিং টেবিল, একটা কাপড় জামা রাখবার আলমারি, তাতে একটা বিবর্ণ আয়না ছিল। ফ্ল্যাটের বাড়িটা ব্যবহার করা হতো না, কারণ আমার পক্ষে দেখাশোনা করা সম্ভব ছিল না। কিছুক্ষণ বাদে কিছু করার না থাকায় মেঝেতে একটা খবরের কাগজ ছিল, সেটা কুড়িয়ে নিলাম এবং পড়তে লাগলাম। সেখানে ক্রুশ্চিয়ান সল্টের একটা বিজ্ঞাপন ছিল। সেটা কেটে অ্যালবামে রাখলাম, তাতে খবরের কাগজে যাতে আমি মজা পেতাম রেখে দিতাম। তারপরে হাত মুখ ধুলাম এবং শেষে আর কিছু করার না পেয়ে বারান্দায় চলে গেলাম। আমাদের অঞ্চলের প্রধান রাস্তাটা আমার বারান্দা থেকে দেখা যায়। যদিও বিকেলটা মনোরম, রাস্তায় ঢাকা দেয়া পাথরগুলো চকচকে কালো দেখাচ্ছিল। যে কয়েকটা লোক ছিল মনে হলো অর্থহীনভাবে খুব তাড়াতাড়ি করছে। প্রথমে একটা পরিবার এলো, তারা রবিবারের বিকেলে বেড়াতে যাচ্ছিল। দুটো ছোট ছেলে নাবিক স্যুটে, পোশাকটা একটু ছোট ছিল, হাঁটু পর্যন্ত পৌঁছয়নি। তাদের রবিবারের সবচেয়ে কালো পোশাকে তারা যেন স্বস্তি পাচ্ছিল না। তারপরে ছিল একটা ছোট মেয়ে, বড় একটা লাল রঙের বোটাই, আর পায়ে ছিল পেটেন্ট লেদারের জুতো। তাদের পেছনে ছিল ওদের মা, একটা বাদামি সিল্ক গাউন পরা মোটা মহিলা। ওদের বাবাও সঙ্গে ছিল, ছোটখাটো স্মার্ট ভদ্রলোক। আমার মুখ চেনা। তার মাথায় স্ট্র হ্যাট, হাতে ছড়ি এবং বাটারফ্লাই টাই ছিল গলায়। তাকে তার স্ত্রীর পাশে দেখে আমি বুঝতে পারলাম কেন লোকে বলে তিনি ভালো পরিবারের ছেলে এবং তার থেকে নিচু ঘরে বিয়ে করেছেন। এবার এলো কয়েকজন স্থানীয় মস্তান। তাদের চুল তেলে চকচক করছে, লাল টাই কোটগুলো কোমর পর্যন্ত বেশ আঁটোসাঁটো, পকেটগুলো পাকানো, জুতোগুলোর আঙুলের দিকে চৌকো মতো। আমার অনুমান ওরা শহরের মাঝখানে কোনো বড় সিনেমায় যাচ্ছে, তাই ওরা একটু আগে বেরিয়েছে। তাড়াতাড়ি ট্রাম স্টপে যাবে। নিজেদের মধ্যে কথা বলছে আর উঁচু গলায় কথা বলছে। ওরা চলে যাবার পর রাস্তা ক্রমে খালি হয়ে এলো। এর মধ্যে সব সিনেমায় বিকালে শো শুরু হয়ে গেছে। কয়েকটা দোকান খোলা ছিল, আর বেড়ালগুলো ঘোরাঘুরি করছিল। রাস্তার প্রান্তে যেখানে একটা গাছ আছে, আকাশটা ছিল মেঘহীন, কিন্তু আলোটা মৃদু ছিল।
রাস্তার ওদিকের তামাকের দোকানদার তার দরজার সামনে ফুটপাতে একটা চেয়ার এনে পা ছড়িয়ে পিঠে হাত রেখে বসল। ট্রামগুলো একটু আগে লোক ভর্তি ছিল, এখন একেবারে ফাঁকা। তামাকের দোকানের পাশে শেষ পিয়েরো রেস্টুরেন্টে ওয়েটার করাত কাটার গুঁড়োগুলো ঝাড় দিচ্ছিল, একেবারে অন্যান্য রবিবারের মতো। আমি চেয়ারটা ঘুরিয়ে নিয়ে তামাকের দোকানদারের মতো বসলাম, কারণ ওইভাবে বেশি আরাম পাওয়া যায়। দুটো সিগারেট শেষ করে আমি আবার ঘরে এলাম। একটা চকলেট বার করে নিয়ে জানলায় এলাম খাবার জন্য। শীঘ্রই আকাশটা মেঘে ছেয়ে গেল এবং আমার মনে হলো গ্রীষ্মকালে ঝড় আসতে পারে। যাই হোক, মেঘগুলো আস্তে আস্তে উড়ে গেল। তাহলেও রাস্তায় বৃষ্টি হতে পারে, এরকম একটা ভয় রয়ে গেল, কারণ বেশ অন্ধকার হয়ে এলো। আমি কিছুক্ষণ আকাশটাকে দেখলাম। 5টায় ট্রামের ঘন্টার একটা জোর শব্দ শুনলাম। ওগুলি শহরতলির স্টেডিয়াম থেকে আসছিল। ওখানে একটা বড় ফুটবল ম্যাচ ছিল। পেছনের দিকের ফুটবোর্ডেও ভিড় ছিল, লোকেরা সিঁড়িতে দাঁড়িয়েছিল। এরপরে আর একটা ট্রাম খেলার টিমগুলোকে নিয়ে এলো। ওদের হাতে একটা ছোট সুটকেস ছিল, তা দেখে ওদের খেলোয়াড় বলে চিনলাম। ওরা নিজেদের দলের গান চিৎকার করে গাইছিল। বলটাকে গড়াতে দাও বন্ধুরা, একজন আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল। ওদের ঢুসে দিয়েছি। আমি হাত নাড়লাম এবং ওদের দিকে চেঁচিয়ে বললাম, ভালো করেছ। এখন থেকে প্রাইভেট গাড়িগুলোর একটা স্রোত বিরতিহীনভাবে এগিয়ে আসছিল। আকাশের রং আবার বদলে গেছে, একটা লাল আভা বাড়িগুলোর ছাদের ওপর প্রসারিত হচ্ছিল। অন্ধকার হয়ে এলে রাস্তায় ভিড় বাড়ল, লোকেরা বেরিয়ে ফিরছিল। আমি সেই ছোটখাটো স্মার্ট লোকটিকে ও তার মোটাসোটা স্ত্রীকে পথচারীদের মধ্যে দেখতে পেলাম। ছেলেমেয়েগুলো আবদার করছিল এবং মা বাবার পেছনে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল। কিছুক্ষণ বাদে স্থানীয় সিনেমাগুলো ভিড় উগড়ে দিল। দর্শকরা বেরিয়ে এলো। আমি লক্ষ্য করলাম জোয়ান ছেলেগুলো বড় বড় পা ফেলে আসছিল। অন্য সময় যেরকম অঙ্গভঙ্গি করে তার থেকে বেশি করছিল। নিঃসন্দেহে যে ছবিটা তারা দেখেছে ওয়াইল্ড ওয়েস্ট টাইপের। আরও যারা ছবি দেখতে গিয়েছিল তারা একটু বাদে ফিরে এলো এবং তাদের বেশি প্রশস্ত দেখাচ্ছিল। অবশ্য কেউ কেউ হাসছিল, তাদের কিন্তু ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছিল। কয়েকজন আমার জানলার নিচেই ঘোরাঘুরি করছিল। একদল মেয়ে এলো, হাতে হাত লাগিয়ে। তরুণীরা যারা আমার জানলার নিচে, ওদের দিকে ঘুরল, যাতে ওদের সঙ্গে গা ঘষাঘষি করা যায় এবং মজার কথা বলতে লাগলো। এতে মেয়েরা তাদের দিকে ফিরল এবং খিলখিল করে হাসতে লাগলো। আমি এই মেয়েদের চিনতে পারলাম। এরা আমি যে দিকটায় থাকি সেখানকারই মেয়ে। এদের মধ্যে 2-3 জনকে যাদের আমি চিনতাম, তারা আমার দিকে হাত নাড়ালো। আর তখনই রাস্তার আলোগুলো একসঙ্গে জ্বলে উঠল এবং যে তারাগুলি রাতের আকাশে মিটিমিটি আলো দিতে শুরু করেছিল, সেগুলো আরও নিষ্প্রভ হয়ে গেল। তবু আমার মনে হলো আমার চোখগুলো আর রাস্তার চলাফেরা দেখে ক্লান্ত হয়ে পড়লাম। মাঝে মাঝে আলো ছোট ছোট ঝর্ণা রয়েছে এবং 2-একটা ট্রাম যাচ্ছিল। তাতে কোনো মেয়ের চুল, হাসি কিংবা হাতের চুড়ি চকচক করে উঠছিল। এর কিছু পরেই তাড়াতাড়ি ট্রামগুলি কমে গেল আর আকাশ গাছ ও আলোগুলোর ওপরে কালো ভেলভেটের বর্ণ ধারণ করল। রাস্তা শূন্য হয়ে এলো, যেন একেবারে অগোচরে। এমন একটা সময় এলো যখন কাউকে দেখা যাচ্ছিল না। এই সময় একটা গাড়ি সন্ধ্যার পর থেকে প্রথমে আস্তে আস্তে খালি রাস্তাটা পার হলো। আমার মনে হলো কোথাও রাতের খাওয়া খেতে যাওয়া দরকার। অনেকক্ষণ আমি চেয়ারের পেছন দিকে হেলান দিয়েছিলাম এবং নিচের দিকে দেখছিলাম। এতে যখন সোজা হতে গেলাম, ঘাড়ে ব্যথা করতে লাগলো। আমি নিচে গিয়ে কিছু রুটি আর স্প্যাগেটি কিনলাম। নিজেই তৈরি করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লাগলাম। জানালায় দাঁড়িয়ে আর একটা সিগারেট খাবো ভেবেছিলাম, কিন্তু ঠান্ডা পড়তে আরম্ভ করে দিয়েছে, তাই সেটা আর করলাম না। আমি এখন জানলাটা বন্ধ করে দিয়ে আসছিলাম, তখন আয়নার দিকে তাকালাম এবং টেবিলের একটা কোণা প্রতিফলিত হতে দেখলাম। আমার স্পিরিট ল্যাম্প ও কয়েকটা রুটির টুকরো তার পাশে পড়েছিল। আমার মনে পড়ল আরেকটা রবিবার কোনো রকমে কাটিয়ে দিলাম। মায়ের সমাধি হয়ে গেছে এবং আগামীকাল আমি কাজে যাব। আমার জীবনে কিছুই বদলায়নি।